কালকে কালকে একটা ক্লাস নিব, ওই ক্লাসের ভিতরে নিক সিলেকশন করে আমরা দেখাবো কিভাবে করতে হয়, ঠিক আছে? তো আমরা এটা মাথায় রাখে নিক সিলেকশন করতে হবে। তো আমরা আজকে ডোমেইন রিসার্চ করা শিখবো। ডোমেইন রিসার্চ করার জন্য আমাদের ফার্স্ট অফ অল হলো ধরেন ইনস্ট্যান্ট ডোমেইন নামে একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটের ভিতরে ইনস্ট্যান্ট সার্চ দিলে ডোমেইন খালি আছে কিনা সেটা দেখায়। ইনস্ট্যান্ট ডোমেইন রিসার্চ, ইনস্ট্যান্ট এই যে ইনস্ট্যান্ট ডোমেইন রিসার্চ, ইনস্ট্যান্ট ডোমেইন ইনস্ট্যান্ট যে আমরা এই ওয়েবসাইটের ভিতরে যদি যাই তাহলে ধরেন আমরা হলো পেট হবি ব্লগ, পেট হবি ব্লগ দিয়ে সার্চ করলাম। দেখেন আমরা পেট হবি ব্লগ লিখে সার্চ করার পরে আমরা কিছু পাইনি। যেমন এখানে দেখেন কন্টাক্ট ওয়ার্কার, মানে এটা কেউ কিনে রেখেছে। তো আমরা এর নিচে যদি দেখি তাহলে আমরা অনেক ডোমেইন এখানে খালি দেখতে পারবো। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? একটু বোরিং লাগবে ফার্স্ট অফ অল, পরে আস্তে আস্তে দেখা যাচ্ছে, পরবর্তীতে মজা লাগবে। হ্যাঁ, আপনারা যারা নতুন তারা একটু মনে রাখেন ডোমেইন হলো একটা নাম। যেমন facebook.com একটা ডোমেইন, youtube.com ইউটিউব একটা ডোমেইন, হ্যাঁ, daraz.com দারাজ একটা ডোমেইন, amazon.com আমাজন একটা ডোমেইন। সো google.com গুগলও ওয়ান কাইন্ড অফ একটা ডোমেইন। সো আমরা কোনো কিছু করতে গেলে তো আমাদের নাম লাগবে। যেমন আমাদের বাংলাদেশ.com বাংলাদেশ একটা ডোমেইন, বাংলাদেশ একটা নাম, কিন্তু .com দেওয়ার পরে ওইটা হলো একটা ডোমেইন হয়ে গেছে। যে ডোমেইনটা ইন্টারনেটের সাথে কানেকশন থাকে, হোস্টিং এর সাথে কানেক্ট হয়। ওই হোস্টিং এর ভিতরে আমরা যে সমস্ত মডেল বা যে সমস্ত কন্টেন্ট রাখি সেই কন্টেন্ট গুলো আমরা অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে ব্রাউজ করে দেখতে পারি। সেটা যদি কোনো একটা সার্চ ইঞ্জিনে কানেক্ট থাকে, যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, বা ডিগডাগো একটা সার্চ ইঞ্জিন, তারপর বাংলাদেশের পিপিলিকা একটা সার্চ ইঞ্জিন, তারপর বাইদো একটা সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হলো যেমন আমরা গুগল আসছে, এই যে এটা একটা গুগল, যেমন গুগল.com, হ্যাঁ, গুগল.com-এ আসলাম, এই যে গুগল.com-এ আসার পরে আমরা এইখানে যা কিছু লিখি সেটার একটা আউটপুট সে দেওয়ার চেষ্টা করে। তার মানে হলো এই গুগলটা হলো একটা সার্চ ইঞ্জিন। এরকমই হলো ডাকডাকো আছে, বিং আছে। যেমন বিং, যদি আমরা বিং এ যাই তাহলে এইখানে বিং যদি লিখি তাহলে আমরা বিং পাবো। তো বিং এর ভিতরেও সার্চ দেওয়ার একটা অপশন আছে, তার মানে এটা একটা সার্চ ইঞ্জিন। সো সার্চ ইঞ্জিনে কি লিখে আসলে অ্যাকচুয়ালি সার্চ করব? সো আমাদের প্রয়োজনীয় জিনিস লিখেই তো সার্চ করব, ওই সার্চিং এর উপর ডিপেন্ড করে আমরা একটা রেজাল্ট পাবো। সো আমরা সার্চ ইঞ্জিনের সাথে আমাদের ডোমেইনটা কানেক্ট করে দিব। কারণ হোস্টিং এর ভিতরে যখন পারমিশন দেওয়া থাকবে যে এই ডোমেইন ধরে বা এই ডোমেইনের ভিতরে যে সমস্ত কন্টেন্ট থাকবে সেই সমস্ত কন্টেন্ট সার্চ ইঞ্জিন সেটাকে দেখাবে। এখন আমরা ওই সার্চ ইঞ্জিনকে দেখানোর জন্য যে যে কাজ করা দরকার সেই কাজগুলো করবো। ফার্স্ট অফ অল আমরা একটা ডোমেইন রিসার্চ করবো, কারণ ডোমেইন তো লাগবে। কিসের উপরে ভিত্তি করে আমাকে ডাক দিবে মানুষ, কিসের উপরে ভিত্তি করে আমাকে সার্চ করবে? সো ওইটার উপরে একটা ডোমেইন আমাদের কিনতে হবে। তো আমরা ডোমেইনটা রিসার্চ করা দেখাচ্ছি। ধরেন আমি এই ডোমেইনটা কিনবো, বাট এই ডোমেইনটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমরা কিনবো না, এটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। ধরেন আমরা এই ডোমেইনটা কিনবো, পেট হবি ব্লগ দিলে হবে, ব্লগ দিলে বুঝাইতে পারবো না। ধরুন পেট হবি, এই ডোমেইনটা আমরা কিনবো। তো কেনার জন্য আমরা ফার্স্ট অফ অল এখানে সার্চ করবো। যদি খালি থাকে, ধরেন খালি আছে, ধরেন এজ এ ওয়ান কাইন্ড অফ এই ডোমেইনটা খালি আছে। তো খালি থাকলে আমরা কি করব? গুগলে সিম্পলি এইভাবে নিয়ে এইভাবে সার্চ করব, কোনো পেট হবি এভাবে লিখে সার্চ করব। তো সার্চ করলে আমরা যদি এইভাবে দেখবো যে পেট হবি নিয়ে কেমন কথাবার্তা, পেট হবি নিয়ে যদি আমি ব্লগ লিখি, সেই ব্লগটা আমরা আসলে ডোমেইনটা কিনি, সেই ডোমেইনটা আসলে র্যাঙ্ক করবে কিনা খুব সহজে। সেক্ষেত্রে আমরা দেখবো যে প্রথমে পাওয়ারফুল একটা ওয়েবসাইট সেটা চলে আসছে, তারপরে অনেকগুলা ফিচার্স আসছে,
সো তারপরে নিচে আসলে ফেসবুক আসছে। সো তার মানে হলো আমরা যদি এই ডোমেনটা নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমরা এই ডোমেনটাকে র্যাঙ্ক করাইতে পারবো, এবং ওই ডোমেনটা অ্যাভেলেবল নাই, যেমন পেট হবি, পিডি, পেট হবি, আদার্স যে কিওয়ার্ড মানে লেটার গুলা দিয়ে ওই রকম কোনো আমি পাইনি। যেমন আমরা যদি সিম্পলি অক্সিজেন, জেন অক্সিজেন না, ধরেন হলো ধরেন, আচ্ছা আমার মাথায় এটাই আসছে, অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার লিখে সার্চ করলাম। দেন অক্সিজেন সিলিন্ডার লিখে সার্চ করলে আমরা যদি এই অক্সিজেন সিলিন্ডার নিয়ে একটা ডোমেন কিনি, তো ফার্স্ট অফ অল আসছে যেমন অক্সিজেন সিলিন্ডার বিডি.কম। অলরেডি এই ডোমেনের ভিতরে কি আছে, অলরেডি এই ডোমেনের ভিতরে ওয়েবসাইট ইন্টিগ্রেশন আছে, কিন্তু প্যাট হবি নামে কিন্তু আমাদের এখনো আমরা ওইরকম ডোমেন পাইনি সার্চে, কিন্তু অক্সিজেন সিলিন্ডার বিডিতে আমরা ডোমেন পাইছি। তার মানে এই অক্সিজেন সিলিন্ডার শুধু এই নিচটা নিয়েই একজনকে ওয়েবসাইট অলরেডি করে ফেলছে। আবার নিচে আসলে এই যে করে ফেলছে, সো আমরা কিন্তু ওই ইয়াটা পাচ্ছি না। সো আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো যেন আমরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ করি, কোনো কারণে যেন ওই অক্সিজেন সিলিন্ডারটা এক্সাক্ট নেমে ডোমেন না থাকে। যদি এই এই আমরা এই নিচটা ক্লিয়ার করি, তো এটা নিয়ে বুঝতে হবে। যেমন আরেকটা বিষয়, প্যাট হবি লিখে সার্চ করছি, এইটার আসলে ফেসবুক কোনো স্পেশাল কোনো সোশ্যাল মিডিয়া আছে কিনা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। যেমন ধরেন এই যে দেখেন প্যাট এন্ড হবি, ফেসবুকে এটা চলে আসছে। সো আমরা চেষ্টা করবো এটার কম্পিটিটর বের করার, বা কম্পিটিটর কিভাবে বের করে এগুলো আমরা দেখাইছি। সো এই বিষয়গুলো আমরা হলো নেক্সট যারা নতুন আছে তাদেরকে হলো কালকে একটা টাইমে আমি ওটা দেখাই দিব। তো যারা পারেন তাদের হলো কাজ, আপনারা একটা নিট সিলেক্ট করবেন, তারপরে হলো ডোমেন রিসার্চ করবেন। আচ্ছা, সো আমরা এইভাবে হলো ফার্স্ট অফ অল আমরা ডোমেন গুলা দেখবো যে কোনোটা নেওয়া যাচ্ছে কিনা। যেমন এইখানে ওই রকম পেট হবি নিয়ে এরকম কোনো, এই যে দেখেন pethobby.pi, তার মানে হলো এই পেট হবি নিয়ে অলরেডি ডোমেন আছে। তার মানে হলো আমরা এই পেট হবি নিয়েও কাজ করতে পারবো, এই ডোমেনটা নিয়েও কাজ করবো। যদি খালিও থাকে, খালি থাকলেই যে আমরা কাজ করতে পারবো তা কিন্তু না, আমাদের দেখতে হবে যে এই ডোমেনের আন্ডারে আরো কিছু আছে কিনা। যেমন কিওয়ার্ড ফাইন্ডার, মানে কিপিং পাথ ফাইন্ডার, কিপিং পাথ, ধরুন কিপিং পাথ সার্ভিসে দিলাম বোঝার সুবিধাতে। দেখেন আমাদের এইটা কিন্তু একটা কিওয়ার্ড, সে এই কিওয়ার্ডে অলরেডি একটা ডোমেন কিনে ফেলছে, যেমন clippingpathservice.com, clippingpathservice.com। আবার clippingpathservice.com যদি আমরা বিডি নেই, ধরুন আমরা বিডি নিলাম, তাহলে কিন্তু আমরা এটা র্যাঙ্ক, এই ডোমেন অ্যাকচুয়ালি এই ডোমেনটা কিন্তু আমরা র্যাঙ্ক করাইতে পারবো না, কারণ এত বড় ডোমেন অ্যালাউ করে না। সো আপনারা মাথায় রাখবেন একটা ডোমেন 10 ক্যারেক্টার 10 লেটারের ভিতরে হলে অনেক সুন্দর হয়। কত ক্যারেক্টার? 10 ক্যারেক্টার, মনে রাখবেন 10 লেটার, 10 লেটার, 10 লেটার। হ্যাঁ, ডোমেন লেন্থ, গুড ডোমেন লেন্থ, লেন্থ। হ্যাঁ, দেখেন এখানে লেখা আছে যে 60 পার সাবডোমেন হইতে 63 পার সাবডোমেন, বাট না এটা আসে নাই। বেস্ট ডোমেন নেম সাইজ 5 টিপস, আমরা কিন্তু গুগল করলেও আমরা অনেক টিপস পাবো। সো আপনাদের গুগল করে দেখানোর উদ্দেশ্য হলো যাতে আমরা কোনো কিছু করতে চাইলে আমরা গুগল করে দেখতে পারি। দেখেন এই যে এখানে লেখা আছে দিস ইজ একটা লেটার ফ্রম এ টু জেড, এ টু জেড এর ভিতরে আপনি সবকিছু নিতে পারবেন, মানে এ থেকে জেড পর্যন্ত আপনি যেই অক্ষর নিতে চান আপনি নিতে পারবেন, প্রবলেম নাই। নাম্বার অফ ফ্রম 0 টু 9 ক্যারেক্টার, মানে 10টা, 0 থেকে 9 ক্যারেক্টারের ভিতরে হলে সবচাইতে ভালো হয়। তো আমরা বুঝতে পারছি তাহলে ডোমেন নেওয়ার ক্ষেত্রে শুধু ডোমেন খালি থাকলেই হবে না। যদি আমি বাংলাদেশে বাস করি, আই লিভ ইন বাংলাদেশ, এটা তো খালি থাকবে, কিন্তু এত বড় ডোমেন নেম নেওয়া যায়। ডোমেন নেম মানে কি? একটা নাম, নাম কখনো কিওয়ার্ড হয় না। যদিও কোনো কারণে এই যে এই ডোমেনটা দেখুন কিওয়ার্ড, অক্সিজেন সিলিন্ডার বিডি একটা কিওয়ার্ড, কিন্তু সে এটা নিশ হিসেবে সিলেক্ট করে এই অক্সিজেন সিলিন্ডার বিডি নিয়েই কাজ করে। আবার ও এই আরেকটা ওয়েবসাইট দেখলাম ভেগে গেলে, সেটা হলো
কোথায় গেল এইটার ব্যাগে ক্লিপিং পাথ ফাইন্ডার কোথায় রাখলাম, আচ্ছা ক্লিপিং পাথ ফাইন্ডার, হ্যাঁ ক্লিপিং পাথ সার্ভিস। সো এইখানে আসলে আমরা কিন্তু ওই ভিডিওটা যদি উঠাই দেই, দেন এই এই ওই ক্লিপিং পাথ সার্ভিস নামে একটা ওয়েবসাইট করছে অলরেডি। এও কিন্তু চেষ্টা করতেছে যে আমি ক্লিপিং পাথ নিয়েই কাজ করব, সো এই জন্য সে এরকম করছে। তো আমরা এরকম রিসার্চ করব, কিন্তু সবসময় খেয়াল রাখবো আমাদের ওয়েবসাইটের ডোমেইনের লেন্থ যেন 10 পর্যন্ত হয়, সর্বোচ্চ 12, এর বেশি নেওয়ার চেষ্টা করব না। তো আমরা হলো নিট সিলেক্ট করব, দেন হলো ডোমেইন রিসার্চ করব, তারপরে কিওয়ার্ড রিসার্চ করব, তারপরে আমরা কন্টেন্ট লিখব, তারপরে আমরা ওয়েবসাইট বানাবো। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমাদের 15 তারিখ পর্যন্ত একটু ইয়ে হবে, ঝামেলা হবে। 15 তারিখের পর থেকে ইনশাআল্লাহ আমরা সময় পাবো, তো ওই সময়টুকুর ভিতরে আপনাদের যে ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং কিনা সব কিন্তু কিনে ফেলবো ইনশাআল্লাহ। তো কিনে আমরা হলো লাইভে কাজ শুরু করবো। আর মার্কেটিং এর জন্য আমাদের একটু ওয়েট করতে হবে, কারণ আমরা এখনো মার্কেটিং সম্পর্কে অবগত না, মার্কেটিং কিভাবে করতে হয়। তো আমরা এই যে বিষয়গুলো দেখবো, এখন ডোমেইন রিসার্চ দেখলাম, তারপর আন্ডারস্ট্যান্ডিং সিপ্যানেল, আমরা সিপ্যানেল দেখবো, অন্যান্য যে ইয়াগুলো আছে এগুলো মোটামুটি একটা ধারণায় চলে আসলে আমরা মার্কেটিং শুরু করবো ইনশাআল্লাহ। এই হলো ডোমেইন রিসার্চের ওভারঅল সিস্টেম, এভাবেই হলো ডোমেইন রিসার্চ করতে হয়। আমরা বিভিন্ন ওয়েবসাইট ইনস্ট্যান্ট ডোমেইন অনেক আছে, এরকম সার্চ দিয়ে দিয়ে তারা ইনস্ট্যান্ট কোন ডোমেইন খালি আছে কোন ডোমেইন খালি নেই এখান থেকে দেখতে পারবেন। আপনার এই যে পেট হবি, আমরা webpethobby.com, তারপরে হলো পেট হবি ডিজাইন, অনেক ডোমেইন এখানে নরমালি এআই টুলস এর মাধ্যমে সে দেখাচ্ছে। সো আপনারা যেটা সার্চ করবেন আপনাদের নিশ অনুসারে, যার নিচটা সবচেয়ে সহজ হবে এবং সবচেয়ে কন্টেন্ট লিখতে আমাদের ইজি মনে হবে এবং ভিজিটর আসতে পারবে অনেক সহজেই, সেই নিচটা নিয়ে আমরা কাজ করব। অলরেডি একটা নিচ নিয়ে আমরা কাজ করছি, সেটা হলো যেমন ধরুন হলো শরীফ আর্ট। আপনারা এটা নিয়ে স্টাডি করবেন। আমরা এরকম একটা ওয়েবসাইট বানাবো, এইখানে আমরা এই ধরনের কাজ করব এই রিলেটেড। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি গ্রুপের ভিতরে, এটা নিয়ে সবাই স্টাডি করবেন যেন সবাই বুঝতে পারেন এই বিষয় সম্পর্কে, এবং পরবর্তীতে গ্রুপের বিভিন্ন কোশ্চেন করবেন যে এটা বুঝতে পারিনি এখানে মডিউল রাখছে, তো ইন ডিটেলস এই বিষয় সম্পর্কে জানবেন, কারণ আমাদের এইরকম একটা প্রজেক্ট থাকবে, এই প্রজেক্ট থেকে আমরা ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে যে বিষয়টা আছে সেটা হলো সিপ্যানেল সম্পর্কে আমরা ধারণা পাবো। তো আমরা একটা সিপ্যানেল লগ ইন করি, দেন সিপ্যানেল সম্পর্কে আমরা ধারণা নেই, কারণ সিপ্যানেল থেকে আমরা ওয়েবসাইট ডোমেইনকে কানেক্ট করাবো, দেন কানেক্ট করায় ওইখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো। ওয়ার্ডপ্রেস ইনস্টল করা অনেকেই জানি অনেকেই জানি না, যারা জানি না তাদেরকে জন্য আরেকটা সেশন থাকবে ইনশাআল্লাহ, ওরা সবাই এখানে জয়েন করতে পারবে। আচ্ছা স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন স্যার ওই যে মানে যেখান থেকে যে মানে কিওয়ার্ডটা রিসার্চ করছিলেন যে কি যেন, ওখানে একটু যাবেন প্লিজ স্যার। কিওয়ার্ড রিসার্চ বলতে আমি ডোমেইন রিসার্চ করা দেখাইতেছি। হ্যাঁ ডোমেইন রিসার্চ যেখানে করছিলেন, সরি ওই সফটওয়্যারটা যেটা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝছি। হ্যাঁ এখানে যে প্যাথোবি লেখছেন যে স্যার, এখানে হলো কি আমরা এই যে ডোমেইন হোস্টিং রিসার্চ করার ক্ষেত্রে সর্বপ্রথম কি আমরা এখানে ডোমেইন হোস্টিং আমরা রিসার্চ করতে হবে? ফার্স্ট অফ অল এখানে সর্বপ্রথম হলো আপনার কি মানে নিচ সিলেক্ট করবেন, নিচ সিলেক্ট করার পরে ওই নিচ সিলেক্ট করার পরে এখানে আমরা এটা ওই নিচটা আপনার এখানে আমরা সার্চ করব আগে, তাই তো? হ্যাঁ সার্চ করে দেখবেন ওইটা খালি আছে কিনা, দেন ওইটা সার্চ করার পরবর্তীতে স্যার আমরা এখানে খালি বা মানে কেনার বুঝবে কিভাবে? এই যে এখানে যে বাই দেওয়া আছে যেটা খালি আছে ওইটা কি বাই থাকবে? হ্যাঁ এই যে এরকম বাই থাকবে, এখানে দেখাচ্ছে 9.995 দেখাচ্ছে, ওইটা দেখাবে হলো $9 অথবা $10 এরকম কিছু একটা দেখাবে। তো আমরা দেখি কি রকম দেখায়, ধরেন আমরা এটা দিলাম, এই দেখেন এরকম দেখাবে, বাই দেখাবে। মানে এটা এখনো কেউ কিনে নেই, আপনি চাইলে আপনি কিনতে পারেন এরকম, তাই তো? রাইট। সো এইটার কাজটা ডোমেইন রিসার্চের ক্ষেত্রে আমরা ধরেন ক্লায়েন্ট আপনাকে একটা ডোমেইন নাম দিল, সেটা রিসার্চ করবেন, রিসার্চ করে আপনি এখানে খালি পাইছেন, সো ঠিক আছে, সেটা নরমালি হলো আপনি হলো এখানে গুগলে সার্চ করবেন, সার্চ করে দেখবেন এক্সাক্ট এই ডোমেইন নেমে খালি আছে, তারপরে ওয়েবসাইট আছে কিনা। যেমন আমরা একটু আগে দেখছিলাম এখানে একটা ওয়েবসাইট আছে, এই যে দেখেন pethobby.pl, মানে পাবলিক এরকম একটা কিছু বোঝায়, এটা একটা এক্সটেনশন। আরেকটা বিষয় বলে রাখি, এটা সবাই জানেন, সেটা হলো ডোমেইনের এক্সটেনশন থাকে, এক্সটেনশন একটা হলো .com, কম মানে হলো কমার্শিয়াল, তারপরে হলো নেটওয়ার্কিং, ORG মানে অর্গানাইজেশন, ইনফো মানে ইনফরমেশন, হ্যাঁ, তারপরে সব মানে সব,
রিলেটেড কিছু একটা। তো এই ধরনের ডোমেন এক্সটেনশন গুলো আপনাদের আমি শিখিয়েছিলাম। সো ওই বিষয়গুলো আপনারা একটু ধারণা নেবেন, তাহলে ডোমেনের যাবতীয় বিষয়গুলো আপনারা সহজেই বুঝতে পারবেন। কমার্শিয়াল ওয়েবসাইট বানাইতে গেলে commercial.com-টা ব্যবহার করা ভালো। আর যদি কান্ট্রি ভেদ হয়, যেমন .com.bd, বিডি মানে বাংলাদেশ, .in মানে ইন্ডিয়া, ইউআই মানে ইউ মানে অস্ট্রেলিয়া, কানাডা মানে সিকে, তো এইরকম অনেক এক্সটেনশন আছে বাংলাদেশ দেশ ভেদেও, সেগুলো আপনার ধারণা নেবেন। অনেক সময় হলো দেখবেন যে ক্লায়েন্ট বলছে যে আমি বাংলাদেশের জন্য কাজ করব, বাংলাদেশের জন্য একটা ডোমেইন নেন। তো আপনি দেখলেন যে এই quora.com নামে আছে অলরেডি, কিন্তু আপনি যদি quora.com.bd দেন তাহলে হয়তো পেয়ে যাবেন। তখন ক্লায়েন্টকে আপনি ক্লায়েন্ট পাওয়ার সুবিধার্থে তাকে সাজেশন করতে পারেন যে আপনি এইটা নিতে পারেন, এই .com.bd, যেহেতু এটা বাইরের কান্ট্রি, আপনি বাংলাদেশে .com.bd তে কাজ করলে তাদের উপরে আসা যাবে। সো এর কিছুদিন আগে একটা ওয়েবসাইট দেখছিলাম, যেমন প্যান প্যাসিফিক প্রপার্টি, প্যান প্যাসিফিক প্রপার্টি নামে অলরেডি একটা ওয়েবসাইট আছে, কিন্তু ক্লায়েন্ট দেখেন, আমার ক্লায়েন্ট এটা, সে বলছে যে penpacific.com.bd আমাকে নিয়ে দাও। সে কিন্তু অলরেডি র্যাঙ্কিং করে আছে এবং তার পজিশন কিন্তু অনেক হাই, তার এখানে দেখাচ্ছে অনেক ভালো, ইউনাইটেড স্টেট, দেশের বাইরে। সো তাকে বললাম যে ঠিক আছে, আমাকে বললো যে এটা নিতে গেলে আমার কোনো প্রবলেম হবে কিনা, ক্লায়েন্ট কিছু বলবে কিনা। সেক্ষেত্রে আমি তাকে বললাম যে ক্লায়েন্ট কিছু বলার তো কিছু নেই, ক্লায়েন্ট বলতে এইটার যে মালিক উনি হলো দেশের বাইরে, সো দেশের বাইরে থেকে আপনাকে ব্লেম করতে পারবেন না, আপনি তো .com.bd আপনি স্পেসিফিক বাংলাদেশকে টার্গেট করতে চাচ্ছেন, সো প্রবলেম হবে না। তো আশা করি এটা 2 নম্বরে চলে আসছে। তো এভাবে দেখা গেল যে আপনি ক্লায়েন্টকে সাজেশন দিতে পারেন, যদি এই ক্লায়েন্ট আপনার হয় স্পেসিফিক ভালো বুঝতে পারে যে আসলে এটার ভ্যালুটা কেমন। সো এইটা করা হয়েছে। সো এইভাবে আপনিও এরকম সাজেশন দিতে পারেন, কারণ ক্লায়েন্টের ডোমেইন রিসার্চ করতে গেলে অনেক সময় হলে ক্লায়েন্ট চলে যায়, আপনি ভালোভাবে প্রপারভাবে ডোমেইন সাজেশন না করতে পারলে সে ডোমেইন না পায় অন্য জায়গায় চলে যাবে, বা অন্য জায়গায় কাজ দিবে, বলবে যে আপনি ডোমেইন রিসার্চ করে দেন। সো আপনি ডোমেইন রিসার্চ করতে যত শর্ট টাইম এবং কম সময়ের ভিতরে তাকে পছন্দ করাইতে পারবেন, তাহলে আপনার জন্য বেটার। আচ্ছা, তো আমরা দেখবো প্রথমে সার্চ দিয়ে যে এই ডোমেইনটা আমাদের নিজেদের জন্য, ক্লায়েন্টের জন্য হলে তো কোনোভাবে তাকে পছন্দ করে দিতে পারবে, কিন্তু আমরা নিজেরা যখন কাজ করব তখন আমরা প্রপার ভাবে কোথায় কি আছে, যেমন ফেসবুক পেজ আছে কিনা, যেমন একটা ফেসবুক পেজ আছে চলে আসছে, তারপরে একটা অন্যান্য ওয়েবসাইট আসছে, তারপর অলরেডি একটা পেজ হবে না, সেম টু সেম একটা ডোমেইন অলরেডি নেওয়া আছে। তো তারপরে নিচে আসলে 2 নম্বর পেজে যদি যাই, দেন এই যে হবি, এটা ধরুন আমরা অনেকগুলাই পাইছি যে পেট হবি নিয়ে লেখালেখি করছে, ডোমেইনের ভিতরে এক্সাক্ট পেট বা হবি কথাটা আছে। সো এটা নিয়ে কাজ করলে আমাদের ডোমেইন র্যাঙ্কিং করাইতে কঠিন হবে, সেজন্য আমরা এটা নিয়ে কাজ করব। ধরুন আরেকটা ডোমেইন আমরা পছন্দ করলাম যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে শুধু কাজ করব। তো সিলিন্ডার লিখে সার্চ করলাম, সার্চ করে অলরেডি দেখেন অক্সিজেন সিলিন্ডার বিডি নামে একটা ওয়েবসাইট আছে। সো শুধু অক্সিজেন সিলিন্ডার দিয়ে তো আমরা ওয়েবসাইট বানাইলে তাকে উপরে উঠাইতে পারবো না, সে অলরেডি উপরে চলে আসে। তো আমাদের এটা স্কিপ করতে হবে। ধরেন আমরা পরবর্তীতে সার্চ করলাম হলো ক্লিপিং পাথ লিখে সার্চ করে দেখলাম হলো কি যে clippingpath.com নামে অলরেডি এখানে ওয়েবসাইট আছে। তো আমি এটা নিয়ে যদি কাজ করি তাহলে আমরা এই ডোমেইনটা র‍্যাঙ্ক করাইতে পারবো না। আমাদের এরকম হলো সার্চ দিয়ে দেখতে হবে যে আমরা আসলে ওই এক্স্যাক্টলি ডোমেইন আছে কিনা, এক্স্যাক্টলি ডোমেইন আছে কিনা। তারপরে হলো আরেকটা হলো archive.org, এই ওয়েবসাইটে যাবে। হ্যাঁ, এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা হলো যে ডোমেইনটা রিসার্চ করছি, ধরেন হলো আমরা এই ধরেন আমরা ধরেন আমরা এই ওয়েবসাইটটা নিয়ে আমরা সার্চ করছি, ঠিক আছে। ধরেন এই ওয়েবসাইটে আমরা রিসার্চ করছি যে আমরা নার্সিং হোম কেয়ার বিডি নিয়ে কাজ করব। তো আমরা এটা ধরেন খালি আছে এট এ টাইম, বর্তমান সময় খালি আছে, কারণ ওইভাবে আমি একদম দেখাইতে পারতেছি না, কারণ রিসার্চ তো করতে অনেক সময় লাগে।
তো 3-4 ঘন্টা রিসার্চ করার পরে যখন আপনি ডোমেন পাবেন তখন রিসার্চ করে আপনি এইভাবে দেখবেন। তখন আমরা কি করব, এই যে সিম্পলি এখানে সার্চ বাটন আছে, ধরেন আমরা এই যে nursinghomeCare.com-টা খালি পাইছি, এটা আমরা কিনতে চাচ্ছি, কিন্তু কোনো ফেসবুক পেজ নাই, কিছু নাই, তারপরে আমরা কিনতে চাচ্ছি। কেনার আগে এই archive.org এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। archive.org তে আমরা সিম্পলি এখানে সার্চ করব, মেবি এখানে করতে হবে, এখানে করতে হবে, কিওয়ার্ড লিখে সার্চ করতে পারবেন, কিওয়ার্ড লিখেও সার্চ করতে পারবেন, সরাসরি ডোমেন লিখেও সার্চ করতে পারবেন। আমরা ডোমেন লিখে সার্চ করলাম। সার্চ করলে যদি এই ওয়েবসাইটের নামে ওয়েবসাইট খোলা থাকে তাহলে এই যে এরকম ডট ডট দিয়ে দেখেন 2013 সালেও এই ওয়েবসাইটে লাইভ ছিল, এখানে 13তে দেখাচ্ছে। 13তে ওয়েবসাইটে দেখতে কেমন ছিল সেটা আপনি দেখতে পারবেন, যে তারিখের ভিতর ওয়েবসাইট তারা ইন্টিগ্রেট বা পাইছে সেই তারিখটা একটু মার্ক করা থাকবে। যে দেখেন এখানে আমরা ক্লিক করলে এই ওয়েবসাইটটা 2013 সালে কেমন ছিল সেটা আমরা দেখতে পারবো। তো এরকম আমরা ডোমেন খালি পেলাম, এরকম ডোমেন যদি ভালো হয় সেক্ষেত্রে ভালো, সেক্ষেত্রে অনেক কিছু রিসার্চ করতে হবে। যেমন আপনার এক্সপায়ার ডোমেন নিতে গেলে আপনার ডোমেনটা কন্টেন্টটা কেমন ছিল, তারপর ওয়েবসাইটের সে ব্যাকলিঙ্ক গুলা কেমন, তারপর ওয়েবসাইটটা কোন দেশের, ওয়েবসাইটটা কি রিলেটেড, আমি যে নিশ নিয়ে কাজ করতে চাচ্ছি সেই নিশটা আসলেও কিনা। সো ইন ডিটেলস করতে হবে। আমরা এক্সপায়ার ডোমেন রিসার্চ করা শিখবো, সমস্যা নেই, আমরা এক্সপায়ার ডোমেন রিসার্চ করা শিখবো। যেমন এখানে আমাদের এরকম ছিল যে বাংলাদেশের একটি ছোট দারিদ্র দেশ যেখানে 16 কোটির চেয়ে বেশি লোক বসবাস করে, মানুষের মৌলিক চাহিদা স্বাস্থ্য সেবা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে অনেক চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে থাকলেও দুঃখজনক এই যে বিশেষ করে দেশের বৃদ্ধ মন্দ অসুস্থ সঠিকভাবে সেবা না পেয়ে অকাল মৃত্যু এবং লাঞ্ছিত হচ্ছে। তো বর্তমান আগের ওয়েবসাইটটা এরকম কন্টেন্ট ছিল, আমরা যদি বর্তমান ওয়েবসাইট দেখি দেখেন ওইরকম কোনো বাংলা কন্টেন্টই নাই, সেটাকে মডিফাই করে অনেক সুন্দর করা হয়েছে। সো আমরা যদি আমাদের নিচটা হলো নার্সিং রিলেটেড অথবা হলো মেডিকেল রিলেটেড হয় তাহলে আমরা এই ডোমেনটা কিনতে পারবো। অ্যাজ লাইক যদি এই ডোমেনটা বর্তমানে খালি থাকতো, তো আমি আর্কাইভে ওয়েবসাইট দেখতে কেমন দেখায় সেটা হলো আমি আপনাদের বোঝানোর জন্য এই ডোমেনটাই নিয়েছি। তো আমি হঠাৎ করে একটা ডোমেন নিলে সেটা তো বুঝবো না যে এটা খালি আছে কিনা, তো এই জন্য এটা এখানে দেওয়া। আচ্ছা, হোম ক্লিয়ার ফিচার প্ল্যান তো অনেক কিছুই ছিল। তো এখানে যে দেখেন 2024 সাল পর্যন্ত এখানে ইন্টিগ্রেশন হয়েছে। তো আপনারা এখানে এই ওয়েবসাইটে সার্চ দিয়ে দেখবেন যে আমি যে ডোমেনটা রিসার্চ করলাম সবকিছুই ঠিক আছে, ওই ডোমেনটার আন্ডারে আগে কোনো ওয়েবসাইট ছিল কিনা, আরো 10 বছর আগে ওয়েবসাইট ছিল কিনা, 20 বছর আগে ওয়েবসাইট ছিল কিনা, সেটা দেখার জন্য আমরা archive.org ওয়েবসাইটটা ইউজ করব। ওকে, সো আমরা এখন এটাও বুঝলাম, এখন যেটা বুঝতে হবে সেটা হলো ডোমেন রিসার্চ করলাম, ডোমেন রিসার্চ করে আমরা ডোমেনটা কিনলাম, কেনার পরে আমরা হোস্টিং এর সাথে কানেক্ট করব। হোস্টিং এর সাথে কানেক্ট কিভাবে করে সেটা দেখব। তার আগে আমরা ধরেন স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার মানে ধরেন মানে আমরা যে ডোমেইন সার্চ করব, হ্যাঁ, ওইটা যখন আমরা মানে গুগলে যখন আমরা ওই ডোমেইনটা রিসার্চ করব, রিসার্চ করার পরবর্তীতে যখন ওই ডোমেইন অনুযায়ী যে মানে যে ওয়েবসাইট গুলো থাকবে, মানে ওই রিলেটেড যদি ওই ডোমেইন নিয়ে যদি কেউ অলরেডি ওয়েবসাইট করে থাকে বা ওইটা যদি র্যাঙ্কিং আপ থাকে, যেমন ধরেন pathobit.com, এটা নিয়ে একজনে কাজ করছে, ওইটা .com আছে, বাট ওইটা যদি স্যার আমরা এক্সটেনশন যদি চেঞ্জ করে ওই ডোমেইন সেম রেখে যদি এক্সটেনশন চেঞ্জ করে অন্য কিছু বসে দিই তাহলে কি করা যাবে? না, এরকম করার দরকার নাই, সে অলরেডি, তো আমি আগেই বলছি আপনার কম্পিটিটর যদি সে অলরেডি র্যাঙ্ক করে থাকে একটা কিওয়ার্ডে, সেটা তো আগে থেকেই আমাদের ডোমেইনটা বাদ করে যাবে, কারণ আমরা তো ডোমেইন রিসার্চ করতেছি বা কিওয়ার্ড রিসার্চ করতেছি বা নিশ রিলেট করতেছি, যেটাতে কাজ করে আমরা সহজেই র্যাঙ্ক করাইতে পারবো। এখন সেটা যদি অলরেডি ওই নিশে বা ওই রিলেটেড যদি একটা ওয়েবসাইট থাকে, যেমন ওআরজি থাকতে পারে, .net থাকতে পারে, ইনফো থাকতে পারে, সো এগুলা রিলেটেড যদি অলরেডি র্যাঙ্ক থাকে সেটাকে আমরা টপ পাইতে আমাদের কষ্ট হয়ে যাবে। সো আমরা যেহেতু নতুন আমরা শুরু করতেছি, যাতে আমরা কিছু প্রফিটেবল হই, সেজন্য আমরা যে ওয়েবসাইট গুলা নিয়ে কাজ করলে বা যে নিশটা নিয়ে কাজ করলে আমরা সহজে র্যাঙ্ক করাইতে পারবো, সেটা নিয়ে আমাদের কাজ করা বেটার। ঠিক আছে হৃদয় ভাই? ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা,
সেটা আমরা যেটা করব, আমরা একটা ইয়েতে ওয়েবসাইটে ঢুকি, জন্য ধরেন একজন আচ্ছা যেমন কিড জয় বিডি নামে একটা ওয়েবসাইট করা হয়েছিল কিছুদিন আগে একজন হোস্ট থেকে নিয়ে। সো একজন হোস্টে লগ ইন করার জন্য এরকম ইন্টারফেস পাবেন। ফার্স্ট অফ অল তাদের থেকে আমরা ধরেন আমরা ডোমেন কিনবো। ডোমেন কেনার জন্য ধরেন কিড স্ট্যান্ডার্ড বিডি সি, হ্যাঁ ধরেন আমরা এটা সার্চ করলাম। সার্চ করলে আমরা ডোমেনটা খালি পাবো। তো খালি পাওয়ার পরে আমরা কি করব, দেন অ্যাড টু কার্ট করবো। অ্যাড টু কার্ট করার পরে $13.67 খরচ হবে আমাদের 1 ইয়ারের জন্য। অ্যাড টু কার্ট করার পরে ধরেন অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করলাম, দেন কন্টিনিউতে ক্লিক করলাম। সিম্পলি এরকম সব ওয়েবসাইটে এরকম না। তারপর চেক আউট বাটনে ক্লিক করলে চেক আউট হয়ে যাবে। তো আমরা চেক আউট করতে চাচ্ছি না, সেটা আমরা এমটি কাট করে দিব, কারণ অলরেডি আমাদের ডোমেন কিনা আছে। ধরুন চেক আউট করে পেমেন্ট করে দিলাম, দেন আমাদের ওয়েবসাইট ডোমেনটা কিনা হয়ে গেল অলরেডি। ধরুন আমরা একটা ডোমেন কিনলাম, হ্যাঁ স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রি বিডি.com নামে একটা ডোমেন আমরা কিনেছি সাপোজ। হ্যাঁ লাইভে আমরা দেখবো, যদি বোঝানোর জন্য আপনাদের বলতেছি। লাইভে আমরা ডোমেন কিনবো, হোস্টিং কিনবো, সবকিছু কিনে আপনাদের সামনে দেখাবো এবং ওটা প্র্যাকটিস করবো, এবং ওইখান থেকে আমরা ভালোভাবে প্রফেশনালি কাজ করব। তো ড্যাশবোর্ডে লগ ইন করি। আমরা শুধু পরিচিত হইতেছি, হ্যাঁ কারণ অনেকে এখানে আছে ডোমেন হোস্টিং সম্পর্কে। আপনার মাইক্রোফোন মিউট করো স্যার। হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে এখন। মাইক্রোফোন মিউট হলো কিভাবে? আমি তো মাইক্রোফোন মিউট করিনি। আচ্ছা, সো আমরা এইখান থেকে দেখেন কিডজয় বিডি এবং স্ট্যান্ডার্ড বিডি.com নামে দুইটা ডোমেন কিনা হয়েছে। সো ডোমেন কিনলাম। ধরেন আমরা এইখান থেকে তাদের থেকে আমরা একটা সার্ভিস কিনবো, সার্ভিসের মধ্যে হোস্টিং কিনবো। ধরেন আমরা এই ধরেন এই যে একটা সার্ভিস কিনছি, সার্ভিসের নাম দিছি কিডজয়বিডি.com। এটার প্রাইস ছিল হলো ৩৫৯৯.৭৬ বাংলাদেশি টাকায়। তো আমরা এটা কিনেছি। কেনার পরে আমরা এরকম একটা লগইন, আমরা কিভাবে কিনবো এটা পরবর্তীতে আবার দেখবো। সো আমরা শুধু এরকম ইন্টারফেস একটা ওয়েবসাইটের ভিতরে ডোমেন হোস্টিং কিনা যায় সেটা শুধু আমরা ধারণা নিয়ে রাখলাম। আমরা অনেকেই লাইভে কিনি নাই, কিন্তু অনেকেই জানি যে এইভাবে কেনা যায়। যারা জানি না তারা মাথায় রাখেন যে ডোমেন হোস্টিং কোনো একটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কিনতে হয়। এরকম একজন হোস্ট আছে, ইভিএন হোস্ট আছে, নেমচিপ আছে, হোস্টিঙ্গার আছে, ব্লো হোস্ট আছে, ওয়াসান আছে, ওয়াসান কি জানি একটা। তো অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা ডোমেন হোস্টিং পারচেজ করতে পারবো এবং আমাদের ডোমেন হোস্টিংটা কানেক্ট করাইতে পারবো। যদি কোনো কারণে মিউট হয়ে যায় সাথে সাথে আমাকে জানাবে। সো এই ওয়েবসাইটের ভিতরে যেমন লগ ইন টু সিপ্যানেল এইখানে দেখাচ্ছে, নেমচিপ থেকে কিনলে হয়তো এইখানে দেখাবে, ধরেন ওইখানে দেখাবে। ইভিএন হোস্ট দেখলে ধরুন নিচে দেখাবে, কোন একটা জায়গায় লগ ইন টু সিপ্যানেল দেখাবে, অথবা ইউজার নেম পাসওয়ার্ড দিয়েও ঢোকা যায়। সো আমরা সিম্পলি লগ ইন টু সিপ্যানেল ক্লিক করব। ক্লিক করলেই আমরা সিপ্যানেলে যাব। সিপ্যানেলটা কি? কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল মানে হলো ডোমেনকে কানেক্ট করানোর পরে ওই ডোমেন হোস্টিং ডোমেনের ভিতরে আমরা যে হোস্টিং এর ভিতরে যে বিষয়গুলো রাখবো, সেই হোস্টিং এর ভিতরে যা কিছু আছে সবকিছু কন্ট্রোল করার জন্য আমরা সি প্যানেল পাবো। সি প্যানেলের ভিতরে ফার্স্ট অফ অল আসলেই আমরা এরকম দেখতে পাবো সি প্যানেল। হ্যাঁ এখানে সি প্যানেল লেখা থাকবে, এখানে টুলস লেখা থাকবে, সাইটজিক বিল্ডার লেখা থাকবে, ডব্লিউপি টুল কিট লেখা থাকবে, ম্যানেজ টিম, সাইট কোয়ালিটি মনিটরিং, ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যারগুলো। আমরা এখান থেকে সবগুলো অপশন আমরা শিখবো না এখন আপাতত। আমরা শুধু এই ওয়ার্ডপ্রেস বাই সফটওয়্যারগুলো, ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যারগুলো এটা শিখবো। আর নিচে এসে আমরা শিখবো ইমেল অ্যাকাউন্ট। ইমেল অ্যাকাউন্ট কি? ইমেল অ্যাকাউন্ট হলো যেমন আমরা কিছুদিন আগে ইনফো ধরেন হলো স্কিল বুস্ট
bd.com। এই যে আমরা ইনফোটা দিলাম না, ইনফোটা দেওয়ার পরে আমরা ওয়েবসাইট দিছি, তার আগে তো @ দিছি। তো এই যে একটা দিলাম, এইটা হলো একটা ওয়েব মেল। সো cPanel থেকে আমরা এইরকম ওয়েব মেল খুলতে পারবো। যেমন আমরা সিম্পলি এরকম, যেমন এই যে গুগল যে জিমেল ইউজ করতেছি, জিমেলের ইউজ করলে এরকম ইন্টারফেস দেখায়। সো আমরা ওয়েব মেলের ইন্টারফেসটা কিন্তু এরকম না, কিন্তু ওয়েব মেল থেকেও আপনাকে আমি মেল পাঠাইতে পারবো। ওয়েব মেল কিভাবে ক্রিয়েট করে সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। আমরা শুধু এই ইন্টারফেসটা cPanelটা ধারণা দিয়ে রাখি, যাতে করে আমরা cPanel সম্পর্কে মোটামুটি ধারণা থাকে। পরবর্তীতে cPanel বললে এবং কোনো ক্লায়েন্ট যদি cPanel জনিত প্রবলেমে পড়ে, সেটা যেন আমরা সিনিয়রকে জানাইতে পারি, সেজন্য আমরা হলো এই cPanel সম্পর্কে ধারণা নিব। তারপরে হলো ইমেল। আমাদের এখান থেকে আমরা যে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা ওয়ার্ডপ্রেস বাই সফটওয়্যার এবং হলো ইমেল অ্যাকাউন্ট। নিচে আসলে আমরা এগুলো আপাতত আপনারা স্কিপ করে রাখেন, এগুলো আমাদের দরকার নাই, এতটা শেখার দরকার নাই বলতে আমরা বেসিক্যালি আমাদের এখন আপাতত দরকার নাই, ধীরে ধীরে আমরা শিখে যাব। সো এগুলো সবগুলো আলোচনা করতে গেলে রাত শেষ হয়ে যাবে। সো আমরা যেগুলো দরকার, তো আমরা ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার দরকার, আর ইমেল অ্যাকাউন্ট দরকার, এটা জানলাম। জানার পরে আমাদের দরকার ফাইল ম্যানেজার। হ্যাঁ, আমরা যদি ফাইল ম্যানেজারে যাই, ফাইল ম্যানেজারে কিছু অপশন দেখতে পারবো। সো আমাদের এখান থেকে বেশিরভাগ সময় হলো ফাইল ম্যানেজারে যাব, আর হলো আমরা ইমেল অ্যাকাউন্টে যাব। আর বেসিক্যালি অন্যগুলা থেকে অতটা ইম্পর্টেন্ট বিষয় আপাতত ওয়ার্ডপ্রেসের জন্য না, যদি থাকে সেটা ডেভেলপারের জন্য। ঠিক আছে, তো আমরা এখানে আসলে আমরা অনেক ইনফরমেশন দেখতে পারবো। এখানে আমাদের ওয়েবসাইটে যে standardbd.com নামে একটা ফাইল আছে, এই ফাইলের ভিতরে যদি ঢুকি, এই যে কন্টেন্ট গুলা দেখতেছেন এগুলা হলো ডেভেলপার বানাইছে, সেগুলো আমরা এখানে শুধু সফটওয়্যার হিসেবে ইনস্টল করছি। ইনস্টল করে একটা প্যাকেজ পাইছি, সেই প্যাকেজটা আমরা ব্যবহার করতেছি। সো আমরা এখানে অনেক সময় অনেক প্রবলেম হবে, সেই প্রবলেম গুলা ডেভেলপারকে বলতে হবে যে আপনার cPanel-এ যান, cPanel-এ যায় এই ফাইলটা আপলোড করে দেন। আপনি জানেন না cPanel-এ ফাইল কোথায় থাকে, বাট আপনি জানেন না কি করতে হবে, কিন্তু আপনি একটা গাইডলাইন পাইছেন যে এই কোডটা হলো হেডারে বসাইতে হবে, ফুটারে বসাইতে হবে। আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসে করে না, তখন ক্লায়েন্টকে বা আপনার ডেভেলপার যে থাকবে তাকে পাঠাইতে হবে যে এই কোডটা আপনি হলো আপনার হেডারে বসাই দেন, যেন সেটা সব পেজেই ইন্টিগ্রেশন থাকে। সো এটা করার জন্য আপনাকে ডেভেলপারকে মেল করতে হবে। আপনি যদি cPanel সম্পর্কে ধারণা না থাকে, যে কোনো নামই না শুনেন, সেক্ষেত্রে ওইটা করা কঠিন হয়ে যাবে। সেই জন্য আপনাকে আমি cPanel সম্পর্কে ধারণা দিলাম, বুঝতে পারছেন? সো এই হলো ওভারঅল cPanel-এর আমাদের যে প্রয়োজনীয় যে বিষয়গুলো সেগুলো। আর এই যেখানে ভিজিটর, তারপরে ডাটাবেস উইজেট, তারপরে হলো ইরর, তারপরে সাইট কোয়ালিটি মনিটরিং, অনেক বিষয় আছে, সেগুলো আমরা ধীরে ধীরে যখন আমরা এক্সপার্ট হয়ে যাবো আস্তে আস্তে শিখে যাবো। সো এইটুকুই মনে রাখেন, সেটা হলো ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার, আরেকটা বিষয় হলো ফাইল ম্যানেজার। তো আমরা এই দুইটা বিষয় নিয়ে ভালোভাবে কাজ করবো। যদি আমরা ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যারে ক্লিক করি, তাহলে আমরা এখানে আমরা অনেক কিছু সিস্টেম দেখতে পারবো। ফার্স্ট অফ অল আমাদের এখানে দুইটা ওয়েবসাইট ইনস্টল করা আছে, মানে দুইটা ডোমেন এই হোস্টিং প্যাকেজের সাথে কানেক্টেড এবং হলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, সেজন্য এখানে দেখাচ্ছে। যদি আমরা আরেকটা ডোমেন কানেক্ট করি, তেমন হলো ওইটাকে যদি আমরা এখানে করি, ডোমেন মানে ইনস্টল করি, দেন আমরা ওইখানে আরেকটা দেখতে পাবো। কানেক্ট কিভাবে করতে হয় সেটা কানেক্ট করার জন্য আমরা এই যে এখানে ক্লিক করলে গো টু কন্ট্রোল প্যানেল, এখানে এই যে এই আইকনটা দেখতেছেন, এই আইকনে ক্লিক করলে আমরা আবার ইয়েতে যাইতে পারবো, cPanel যাইতে পারবো। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো অ্যাড লিখলেই এখানে দেখতে পারবেন যে এই যে অ্যাড অথবা ডোমেন। সো বেসিক্যালি ডোমেন লিখলে সবচেয়ে সুবিধা হয়, ডোমেন। তো ডোমেন লিখলে আমরা এই যে ক্রিয়েট, ম্যানেজ এবং ডিলিট মাল্টিপল ডোমেন, এই একটা অপশন পাবো। এখানে ক্লিক করলে আমরা ডোমেন কানেক্ট করতে পারবো। সেটা ডোমেন কানেক্ট করার জন্য এই যে ক্রিয়েট এ নিউ ডোমেন, এখানে অলরেডি দুইটা ডোমেন কানেক্ট করা আছে। ধরেন আমার এখানে কোনো ডোমেন কানেক্ট করাই ছিল না, তাহলে আমার এই হোস্টিং এর সাথে তো ডোমেন কানেক্ট করাইতে হবে ফার্স্ট অফ অল। যেটা কাজ, ধরেন আমরা একটা ডোমেন কানেক্ট করাবো, সেটার জন্য ক্রিয়েট এ নিউ ডোমেনে ক্লিক করব। দেন সিম্পলি এখানে হলো যে ডোমেনটা আপনার হোস্টিং থেকে কিনছেন, ধরেন আমরা এই যে ডোমেনটা কিনছি কিপজয় বিডি কিনছি,
কেনার পরে আমরা এখানে সিম্পলি সার্চ করব, দেন এখানে সাবমিটে ক্লিক করব। দ্য ডোমেইন অলরেডি এক্সিস্ট অন দিস অ্যাকাউন্ট, তার মানে বলতেছে যে এই ডোমেইনটা অলরেডি এই অ্যাকাউন্টের সাথে কানেক্টেড আছে, আপনাকে আর কানেক্ট করাইতে হবে না। যদি আমি অন্য কিছু দেই, ধরেন বি দিলাম, দেওয়ার পরে এখানে কিন্তু কানেকশন সাবমিট করতে বলতেছে। কিন্তু সাবমিট করার আগে আরেকটা কাজ আছে, সেটা হলো আমার এই হোস্টিং এর কিন্তু একটা ডিএনএস আছে, মানে সার্ভার অ্যাড্রেস আছে। সেই সার্ভার অ্যাড্রেসটা কি? সার্ভার অ্যাড্রেসটা অনেক সময় হলো আপনি মেইলে পাবেন, তারপরে অথবা আপনি যখন তাদের ডোমেইন হোস্টিং কিনবেন তারা বলে দিবে যে আমাদের সার্ভার এলো এটা। তো আমরা সার্ভার কিভাবে চেঞ্জ করবো? ধরুন কিটজয় বিডি এই ডোমেইনে যাব, ডোমেইনে যাওয়ার পরে আমি তো সার্ভিসে আছি, তাহলে আমাদের ডোমেইনে যাইতে হবে। কারণ বাম পাশে মাই ডোমেইন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। ধরুন কিটজয় বিডি এটার সার্ভারটা আমরা চেঞ্জ করব, সার্ভার চেঞ্জ করতে হবে যেটা এই ডোমেইনের সাথে কানেক্টেড। এই ডোমেইনের সার্ভারটা চেঞ্জ করার পরেই আমরা ডোমেইনটা সিপিএনএল এর সাথে কানেক্ট করব। ফার্স্ট অফ অল এই সিপিএনএল এর একটা সার্ভার প্যানেল আছে। সার্ভার কি? নেম, কোনো কিছুর অ্যাড্রেসটা তো আপনাকে বসাইতে হবে। যদি কোনো একটা জায়গায় আপনি এন্ট্রি করবেন, ওই এন্ট্রি করার ফার্স্ট অফ অল অ্যাড্রেস তো লাগবে, ওই অ্যাড্রেসে আপনাকে যাইতে হবে। সো ওই অ্যাড্রেস থেকে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন। সো ওই অ্যাড্রেসটা আপনাকে ডোমেইনের সাথেও কানেক্ট করাইতে হবে, পরিচয় করাই দিতে হবে যে এই ডোমেইনটা এই অ্যাড্রেসের সাথে কানেক্টেড, এই অ্যাড্রেসের ভিতরে যা কিছু রাখা হবে ওইটা হলো হোস্টিং এ থাকবে, ওই হোস্টিং এ সবকিছু দেখাবে। তো এই যে ম্যানেজ ডোমেইন, অনেক সময় হলো নেম সার্ভার আপডেট, অনেক কিছু থাকতে পারে। সো এক একটা ওয়েবসাইটে এক এক রকম থাকে, এটা আমরা একজন হোস্ট থেকে দেখতেছি। আমরা এর পরবর্তীতে সি প্যানেলটা ডোমেইন প্যানেলটা অন্য ওয়েবসাইটে দেখবো। এক একটা ডোমেইন প্যানেলের এক এক রকম মানে চেহারা হয়। সো ম্যানেজ ডোমেইনে ক্লিক করলাম, করলে একটু সময় নেবে। দেন এখানে লেখা হবে যে দেখেন আপডেট নেম সার্ভার। এই যে আমরা নেম সার্ভার হিসেবে ডিএনএস bddns1 exonhost.com, bddns2 exonhost.com, সেটা নেমচিপ থাকলে নেমচিপ.com থাকতো বা অন্য কিছু থাকতো। সো এক একটা ওয়েবসাইটের এক একটা নেম সার্ভার আপনাকে প্রোভাইড করবে একটা সিপিএনএল এর জন্য, যদি আপনি ওই সিপিএনএলটা ওই কোম্পানি থেকে বাই করেন অথবা কিনেন। ঠিক আছে? সো এই ডোমেইনটা আপনাকে এখান থেকে আপডেট করে দিতে হবে। আপডেট নেম সার্ভারে ক্লিক করলেই আমরা এখানে আপডেট করার অপশন পাবো। একটু লোড নিবে, দেন আমরা এখান থেকে এই যে এখানে ড্রপ ডাউন মেনু পাবো। অনেক ওয়েবসাইটে ড্রপ ডাউন মেনু থাকে না, সরাসরি এরকম ফিল্ড থাকে। এই ফিল্ডগুলো চেঞ্জ করে দিলেই আমাদের ডোমেইনটা আর সার্ভার চেঞ্জ হয়ে যাবে। তো সার্ভার করা শেষ হয়ে গেলে আমরা আসবো কোথায়? সিপিএনএল থেকে যে বাই সফটওয়্যার ক্লিক ক্লিক করব, ডোমেইনে ক্লিক করব। এখানে ডোমেইনে ক্লিক করব, ডোমেইন লিখে ডোমেইন ক্রিয়েট ডোমেইনে ক্লিক করার পরে এরকম একটা প্যানেল আসবে। দেন এই যে আপনার ডোমেইনটা এখানে লিখবেন। দেন আপনি যদি রুট ডোমেইন, যে আপনার সিপিএনএল এ একটাই ডোমেইন আর ডোমেইন নাই, সেক্ষেত্রে এটা টিক মার্ক দিয়ে দিবেন। আর যদি আরেকটা ডোমেইন আপনি চান অ্যাড করবেন, সেক্ষেত্রে এটা উঠাই দিলে দেন এখানে এরকম দেখাবে যে বলতেছে যে এই নামে রুট ডোমেইন নামে কোনো ডোমেইন নাই। তো এই রুট ডোমেইন এটা নাই। যদি আমি এটা এখানে বিটি সরাই দিই তাহলে এই এরর, আচ্ছা এই এররটা যাবে না, কারণ এই ডোমেইনটা তো আমরা পারচেজ করি নাই বা নেম সার্ভারও চেঞ্জ করি নাই। সো এই জন্য এরকম দেখাচ্ছে। সো আমরা যখন ডোমেইন পারচেজ করব, সবকিছু ঠিকঠাক মতো করব, তখন এই এররগুলো দেখাবে না। তো আমরা যদি রুট ডোমেইন বলতে সেম ডোমেইন, এই যে ডোমেইনেই ক্লিক করুক সেটাতে কিটজয় বিডিতে আসবে। আমি এখানে সফটওয়্যারগুলোরে যদি যাই ফাইল ম্যানেজারে, এখানে যতগুলা ডোমেইনে আমি অ্যাড করি না কেন, সবগুলা ডোমেইনে ক্লিক করলে কিটজয় বিডিতে আসবে। তাহলে আমরা এখানে টিক মার্ক দিব। আর যদি যে নাই এক একটা ডোমেইন এক একটা জায়গাতে যাবে, তাহলে আমার এখানে টিক মার্কটা উঠাই দিতে হবে। সো এটা বেসিক্যালি বিষয়, এটা জটিল বিষয় না, এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে মনে থাকবে। তো এই হলো ডোমেইন কানেক্ট করার প্রসেস। ডোমেইন কানেক্ট হয়ে গেলে কিছু হোস্টিং প্যানেলের সাথে সাথেই কানেক্ট হয়ে যায়, কিছু কিছু সময় লাগে। দেন কানেক্ট হওয়ার পরে আমরা এই যে বাই সফটওয়্যার কলারে ক্লিক করব, ক্লিক করে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করে আমরা এই যে ড্রপ ডাউন মেনু দেখতে পারবো, ওইখানে যদি আমরা ডোমেইনটা অ্যাড করে থাকি তাহলে এখানে দেখাবে। আমাদের এখানে দুইটা ডোমেইন দেখাচ্ছে, আর একটা অ্যাড করলে এখানে দেখায় আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। এই ছোট্ট একটা প্রসেস আপনারা মাথায় রাখবেন এবং সিপিএনএল সম্পর্কে আপনারা অন্যান্য নলেজ নিতে থাকেন। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য বিষয়গুলো দেখব। এই হলো ওভারঅল ডোমেইন রিসার্চ এবং হলো হোস্টিং ডোমেইন কানেক্টেড প্রসেস। ঠিক আছে?
আর হলো আর্কাইভ থেকে আমাদের এক্সপায়ার ডোমেন বের করার, মানে আগের ওয়েবসাইটে কেমন ছিল সেটা দেখার প্রসেস। এই বিষয়গুলো আপনারা শিখবেন নতুন হিসেবে। এখন আমরা সবাই নতুন, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো নিয়ে আমরা ইন ডিটেলস এর আগে আলোচনা করি নাই। যদি কেউ জেনে থাকেন আলহামদুলিল্লাহ, তারা সবাই সে সবাইকে হেল্প করবে এবং করার চেষ্টা করবেন। আর যারা জানেন না ডোমেন হোস্টিং কিভাবে কানেক্ট করতে হয়, এখনো যাদের মাথার উপর দিয়ে গেছে তারা হলো অনলাইনে সার্চ করে অনেক ভিডিও আছে এবং কন্টেন্ট আছে, সেগুলো দেখে নেবেন। তাও যদি বুঝতে না পারেন গ্রুপে মেসেজ করবেন, গ্রুপ থেকে আনসার না পাইলে আমাকে সরাসরি কল করবেন বা মেসেজ দিয়ে বলবেন ফ্রি আছে কিনা, তখন আমি আপনাকে রিপ্লাই করবো, অথবা সরাসরি আমিও কল করবো। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন এই বিষয়গুলো? কারো কোনো কোশ্চেন থাকলে করেন। আমি স্ক্রিন রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি, আমরা আর ভিডিওটা রাখবো। স্টপ রেকর্ডিং।